হাই এভরিওয়ান, তোমাদের কাছে আবার আমি ক্লাস 12 এর একদম পদার্থের কঠিন অবস্থা পড়াচ্ছিলাম। সেটারই সেকেন্ড ক্লাস আজকে, যেখানে টপিক 2 এর কিছুটা তোমাদের আজকে পড়াবো, যেটা হচ্ছে আমাদের একদম বেঙ্গলি মিডিয়ামদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল ক্লাস। চলো তাহলে আমাদের সেকেন্ড টপিক আজকে স্টার্ট করি। একদম আমরা আগের দিনে যেটা পড়েছিলাম একদম টপিক 1 এ, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম। আশা করি সেই ক্লাসটা সবার ভালো লেগেছে। এবং কঠিন পদার্থের কঠিন কত ধরনের হতে পারে, কেলাসাকার কঠিন হতে পারে, অনিয়তকার কঠিন হতে পারে, এবং কেলাসাকার কঠিনের মধ্যেও কিন্তু আরো ক্লাসিফিকেশন রয়েছে, যেমন সেটা মলিকিউলার হতে পারে, সেটা মেটালিক হতে পারে, আয়নিক হতে পারে, নেটওয়ার্ক ক্রিস্টালাইন হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ক্রিস্টাল কিন্তু হতে পারে। তো এরকম এইরকমই কেলাসাকার কঠিনের শ্রেণী বিভাগ করেছি আমরা। এবার কেলাস কি বা কেলাস জালকটা কি বা একক কোষ, এই টার্মগুলো সম্পর্কে আজকে আইডিয়া নেব। চলো তাহলে আজকে একদম শুরুতেই যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কেলাস কি, হোয়াট ইজ ক্রিস্টাল। সেখানে দেখো এই কেলাস কিন্তু সম্পূর্ণ একদম নির্দিষ্ট জ্যামিতিক আকারের হয়। এদের জিওমেট্রিক্যাল শেপটা কিন্তু একদম নির্দিষ্ট শেপের হয় এই কেলাসের আকৃতিটা। কারণটা হচ্ছে এদের যে গঠনকারী কণা, ধরো তোমার অণু, পরমাণু বা আয়ন। অণু হতে পারে, গঠনকারী কণা কি হতে পারে, অণু হতে পারে, সেটা পরমাণু হতে পারে, বা সেটা আয়নও হতে পারে। তাহলে পরমাণু হোক, সে আয়ন হোক বা অণু, এগুলো একদম সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে, যেটা আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্যতেও পড়েছিলাম বা কেলাসাকার কঠিনের ক্ষেত্রে পড়েছিলাম। যেখানে কি হয় না, গঠনকারী কণাগুলো অণু হোক, পরমাণু হোক বা আয়ন, এগুলো কিন্তু একদম পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে বা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে। সেই কারণেই কিন্তু এরা একদম এদের জ্যামিতিক আকারটা, এই যে জ্যামিতিক আকার কিন্তু এদের সুনির্দিষ্ট হয়। তোমরা এখানে কেলাসের ডেফিনেশনে লিখতেই পারো যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, এবং এদের নাম্বার 1 এ যেটা আছে দেখো, সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। সমতল পৃষ্ঠ এই যে ধরো একটা একক কোষ, এদের একক কোষটা কিন্তু পৃষ্ঠটা কি সমতল, তো এবড়ো খেবড়ো হয় কি, হয় না। এদের পৃষ্ঠ কিন্তু সমতল হয়। এরকম কিছু নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা কিন্তু কেলাস জালকটা কেলাসটা সীমাবদ্ধ থাকে। এইভাবে ধরো এইরকম হয়ে রয়েছে, ঠিক আছে, এইরকম ভাবে রয়েছে, এইভাবে বিভিন্ন একক কোষ দ্বারা গঠিত হয়। এবার একক কোষ কি সেটা আমরা পরে আসবো, আগে আমরা কেলাস কি সেটা একবার ভালো করে জেনে নিই। তাহলে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ থাকে হচ্ছে কেলাস, এবং এটা একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয়। এবার কেন সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয়, তার কারণ বশত তোমরা বলতে পারো যে এখানে একটা নির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক বিন্যাস হয়। কাদের? ওই অণু, পরমাণু, আয়নগুলো, গঠনকারী কণাগুলো। কেলাসটা যেটা নিয়ে গঠিত, একটা কেলাস কি দিয়ে গঠিত, ক্রিস্টাল, অণু, পরমাণু, আয়ন দিয়েই তো গঠিত। তাহলে সেটা যদি নিয়মিতভাবে এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে, তখন সেই কারণের জন্যই কেলাস জ্যামিতিক আকার বিশিষ্টটা সুনির্দিষ্ট হয়, জ্যামিতিক আকারটা। আমরা নেক্সট চলে যাই কেলাস জালক। কেলাস জালকটা এবার কি, সেই ব্যাপারে একটু ডিসকাস করি। এবার এই যে কেলাস গঠনকারী কণা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের সেই মাথায় আনতে হয় অণু, আয়ন বা পরমাণু সম্পর্কে। তাহলে এই যে কেলাস গঠনকারী যে একক বেসিস বা মোটিভ যেটাকে বলে, বেসিস বা মোটিভ, বেসিস বলতে পারি বা মোটিভও বলতে পারি, ঠিক আছে, বেসিস বলতে পারি বা মোটিভ বলতে পারি কেলাস গঠনকারী যে এককগুলোকে। সেগুলোর ত্রিমাত্রিক দেশে কিভাবে বলতো সুষমভাবে বা পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়েই তো কেলাসটা গঠন করছে। এক্ষেত্রে কেলাসের প্রকৃতি অনুযায়ী এই এককগুলো, এই যে বেসিস বা এক একটা মোটিভ, এই যে এক একটা বেসিস
বা এক একটা মোটিভ, এই যে এইগুলো কি হয়, সেটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে। এই যে মোটিভটার কথা বলছি, দেখো এই যে এই মোটিভটার কথা বলছি, এই যে এই মোটিভগুলো সেটা এক একটা অণু হতে পারে, এক একটা পরমাণু হতে পারে বা এক একটা আয়ন হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, যদি কোনো কেলাসের গঠনকারী এককগুলোর অবস্থানকে আমরা বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা যদি একটা বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করছি, এইভাবে একটা ধরে বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করি, তখন একটা জালকের আকার ধারণ করে, একটা ত্রিমাত্রিক জালকের আকার ধারণ করে। তাহলে কিসের আকার ধারণ করবে? একটা ত্রিমাত্রিক জালকের আকার ধারণ করে, ত্রিমাত্রিক জালক। ঠিক আছে, এইভাবে কি হতে থাকে, এই যে আমরা যেটা বললাম, ধরো এইভাবে বিন্দুগুলো এক যুক্ত হয়ে যায়, এইভাবে বিন্দুগুলো যুক্ত হচ্ছে, এইভাবে অনেক বিন্দু থাকছে, আবার এই রকম ভাবে থাকছে, হ্যাঁ এইভাবে এইভাবে কি হচ্ছে, এক একটা জালকের আকার ধারণ করছে। ঠিক আছে, এইভাবে দেখো, আবার এইখান থেকে একটা বিন্দু তৈরি হচ্ছে, এইভাবে 3D স্ট্রাকচার তৈরি হচ্ছে। 3D স্ট্রাকচার মানে ত্রিমাত্রিক জালক সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হয় কেলাস জালক। তাহলে কেলাসের উপাদান কণাগুলো মানে সেটা অণু, পরমাণু বা আয়ন, অবস্থানের বিন্দুগুলোর যে সুষম আর পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস, সেটাকেই বলা হয় কেলাস জালক। জালকের আকার ধারণ করে, ল্যাটিস, সেটাকেই বলে, ইংলিশ টার্মগুলো তোমরা জেনে রাখবে, সেটাকে বলে ল্যাটিস। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলতে পারো, এই যে শুষ্ক বরফ, শুষ্ক যে বরফ যাকে আমরা কঠিন CO2 বলি, শুষ্ক বরফ যাকে বলি কঠিন CO2, যাকে কি বলি শুষ্ক বরফ, উদাহরণস্বরূপ জেনে রাখবে, মানে কেলাস জালকের উদাহরণস্বরূপ জেনে রাখবে। শুষ্ক বরফের গঠনকারী একক কি? CO2। তাহলে এটা কি একটা অণু? তো গঠনকারী একক হচ্ছে CO2, অণু। আমরা কি বলেছি, অণুও হতে পারে, পরমাণুও হতে পারে, আয়নও হতে পারে। এই যে এক একটা বিন্দু, এই যে এক একটা বিন্দু, সেটা অণু হতে পারে, আয়ন হতে পারে, পরমাণুও হতে পারে। তাহলে এই যে কঠিন CO2 বা শুষ্ক বরফ কি দিয়ে তৈরি হয়েছে? CO2 অণু দিয়ে তৈরি হয়েছে, এক্ষেত্রে এটা হচ্ছে অণু। যদি এই কেলাসের প্রতিটা CO2 অণুর মধ্যবর্তী একটা নির্দিষ্ট স্থানে একটা বিন্দু বসানো হয়, তবে কি হবে, প্রত্যেকটা CO2 অণুর মধ্যবর্তী একটা নির্দিষ্ট স্থানে যদি আমরা একটা করে বিন্দু বসাই, তাহলে সেটার একটা জালকের আকৃতি ধারণ করবে না? CO2 এর তখন একটা কেলাস জালক তৈরি হবে, ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস যেটাকে বলা হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু কেলাস জালক গড়ে ওঠে। মানে ওই উপাদান কণাগুলো তোমাকে দেখে নিতে হবে, উপাদান কণা তাহলে কোনটা, এখানে CO2 অণু, তাদের অবস্থানের যে বিন্দুগুলো, তাকে যদি একটা বিন্দু হিসেবে আমরা ধরে নিই, তাদের যে একটা ত্রিমাত্রিক বিন্যাস, সেটা পর্যায়ক্রমিক ভাবে হতে পারে, তখন সেটাকে বলি কেলাস জালক। আশা করি কেলাস জালক কি সেটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আসছি আমরা যে টার্মটা, সেটা হচ্ছে জালক বিন্দু। জালক বিন্দু, ওই যে জালক বিন্দু কি, জালক বিন্দু হচ্ছে একদম কেলাস জালকের মধ্যেই যে বিন্দুগুলো কেলাসের গঠনকারী এককের অবস্থানটাকে নির্দেশ করছে, অবস্থানটাকে যে নির্দেশ করে সেটাই হচ্ছে আমাদের জালক বা ল্যাটিস বিন্দু। সেটাকেই কিন্তু জালক বা ল্যাটিস বিন্দু বলা হয়। মানে কেলাস জালকের মধ্যে যে বিন্দুগুলো কেলাসের ওই যে গঠনকারী একক, পরমাণু, অণু বা আয়ন, এদের অবস্থানটাকে নির্দেশ করছে, এরা কোথায় অবস্থিত আছে সেটাকে নির্দেশ করছে, ওই বিন্দু দ্বারাই তো নির্দেশ করছি। এবং এই বিন্দুগুলোর পর্যায়ক্রমিক বিন্যাসকেই আমরা বলছি যে কেলাস জালক। তাহলে আর বিন্দুগুলোকে বলছি জালক বিন্দু, যেহেতু এটা এই বিন্দুগুলো নিয়ে এক একটা জালক তৈরি হচ্ছে, জালিকার আকার ধারণ করছে, সেই কারণে। নেক্সট আমরা পরের টার্মটায় চলে যাই, যেটাকে বলি আমরা একক কোষ। একক কোষ বা এটাকে আরেকটা আমরা ইংলিশ টার্ম যেটা ইউজ করি সেটা হচ্ছে ইউনিট সেল। ঠিক আছে, এটাকে বলছি আমরা ইউনিট সেল।
তোমরা ইংলিশ টার্ম গুলো কিন্তু জেনে রাখবে এই প্রত্যেকটার ক্ষেত্রে। ইউনিট সেলের ক্ষেত্রে দেখো, মানে প্রথমত যেটা আমাদের মাথায় আসবে যে হোয়াট ইজ ইউনিট সেল, মানে ইউনিট সেলটা কি? এই যে ক্ষুদ্রতম ত্রিমাত্রিক বিন্যাসের সুষম পুনরাবৃত্তি দ্বারা গঠিত, মানে এই যে ত্রিমাত্রিক বিন্যাসটা যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, এই যে ত্রিমাত্রিক বিন্যাসটা, এই যে স্ট্রাকচারটা আমি ড্র করছিলাম, এই যে ত্রিমাত্রিক বিন্যাসটা হচ্ছে, এই ত্রিমাত্রিক বিন্যাসটা কি হচ্ছে? পরপর সজ্জিত হচ্ছে, সুষম পুনরাবৃত্তি হচ্ছে, তাই তো? যে এইভাবে একটা যদি হতে থাকে যে এটার সুষম পুনরাবৃত্তি হচ্ছে, তাই তো? এইভাবে একটা 3D স্ট্রাকচার তৈরি হয়। এই এক একটাকে বলা হয় ইউনিট সেল বা একক কোষ। এই এক একটাকে বলা হচ্ছে ইউনিট সেল বা একক কোষ। এবার দেখো এই একক কোষ বোঝো, দেখো ব্যাপারটা যে এই যে এক একটা একক কোষের ধরো আমি বলছি একক কোষ কোনটা হবে, এই রকম ধরো স্ট্রাকচারটা একক কোষ আমরা তোমাদের ভালো করে ড্র করে দেখিয়ে দিচ্ছি, যেটা তার এক সেকেন্ড হোয়াইট দিয়ে ড্র করলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে একক কোষটা কি রকম হচ্ছে ব্যাপারটা। একক কোষ আমরা কোনটাকে বলছি, ঠিক আছে? সেটা তোমাদের ভালো করে মাথায় এনে নিতে হবে। দেখো একক কোষ আমরা বলছি কিন্তু এইটাকে, এই হচ্ছে একটা একক কোষ, ঠিক আছে? এই যে দাঁড়াও, এটা মাঝখানে আমরা টেনে নিই, এই হচ্ছে টোটাল একটা একক কোষ পুরোটা, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট সেল। এবার এই ইউনিট সেলের আরেকটা যেটা বলে দিই, এই ইউনিট সেলের কিন্তু তোমার কেলাস অক্ষ বরাবর, মানে ধরো এক্স ওয়াই জেড যদি ধরি, এইটাকে ধরো এক্স, এই অক্ষটা ধরো আমরা এক্স ধরে নিয়েছি, এইটাকে যদি ওয়াই ধরে নিই, আর এইটাকে যদি জেড ধরে নিই, এটাকে যদি জেড অক্ষ বরাবর কিন্তু বাহু বা কিনারা দৈর্ঘ্য বলা হয় যেটাকে, মানে এ বি সি, এইভাবে এ বি সি, মানে এইটা হচ্ছে, আমি কালার অন্য নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে ধরো এই বাহুটা হচ্ছে বি, এইটা এ, আর একটা হচ্ছে বাহু আমাদের সি। ধরো এই বাহুটা নিয়ে নিলাম সি, যেটা জেড এর দিকে, জেড অক্ষ বরাবর, এক্স জেড বরাবর, এইভাবে একটা এ বি সি দ্বারা প্রকাশ করি আমরা। এটা তোমাদের অতটা বেশি ডিটেইলসে জানার দরকার নেই। এবং দুটো কিনারার মধ্যবর্তী কোষ, মানে ধরো কোণগুলোকে আমরা, মধ্যবর্তী যে কোণ এ আর বি এর যে কোণটা, সেটাকে ধরো আলফা বিটা গামা এইভাবে আমরা প্রকাশ করি। সেটা তোমাদের অতটাও দরকার নেই, কিন্তু মেন যেটা দরকার যে একক কোষ, এই যে একক কোষ, এই একক কোষের ক্লাসিফিকেশন, একক কোষকে কি কি ভাবে ক্লাসিফাই করা যেতে পারে, কি কি ভাবে যেতে পারে? একটা সরল বা আদিম হতে পারে, দেখো একটা সরল বা আদিম হতে পারে, একটা দেহ কেন্দ্রিক হতে পারে, একটা পৃষ্ঠ কেন্দ্রিক হতে পারে, একটা প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিক হতে পারে। এবার সরল বা আদিম বলতে কি বোঝাচ্ছে দেখো, সরল বা আদিম মানে হচ্ছে যেটার অনলি কৌণিক অবস্থানে জালক বিন্দুটা থাকবে, শুধুমাত্র কর্নার গুলোতে অনলি জালক বিন্দু। কাকে ধরছিলাম আমরা? জালক বিন্দু ধরছিলাম হচ্ছে অণু, পরমাণু বা আয়ন গুলোকে। তাহলে কৌণিক অবস্থানে জালক বিন্দু থাকলে সেটাকে আমরা বলবো সরল বা আদিম, সরল বা আদিম একক কোষ। দেখো কিরকম হবে স্ট্রাকচারটা, দেখে নাও। এই যে এইগুলোকে আমি একটু বড় করে বিন্দুগুলো আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই একদম দেখো, আমি একদম সিম্পল ভাবে ড্র করছি, একদম কর্নারে, অনলি কর্নারে। এটা তো 3D স্ট্রাকচার করছি না আমি, এটা আরেক রকম, ঠিক এই স্ট্রাকচারটা হবে, ঠিক আছে? স্ট্রাকচারটা কিন্তু ঠিক এই রকম হবে, এই স্ট্রাকচারটা। এই দেখো এবার কি হবে,
এখানে আমি ড্র করেই নিলাম তোমাদের সুবিধের জন্য বুঝতে। দেখো এই হচ্ছে স্ট্রাকচার, অনলি কিন্তু কর্নারের পজিশন গুলোতে, অনলি কর্নারে কিন্তু, আবারও বলে দিচ্ছি, অনলি কর্নারের পজিশন গুলোতে কিন্তু জালক বিন্দু রয়েছে। আর দেহ কেন্দ্রিক যদি হয়, কর্নারে তো থাকছেই, কৌণিক অবস্থান ছাড়াও দেহ কেন্দ্রে একটা জালক বিন্দু থাকবে। কর্নার পজিশন এই স্ট্রাকচারের মধ্যেই আমি প্রত্যেক কটা দেখিয়ে দিচ্ছি। দেহ কেন্দ্রিক মানে হচ্ছে কৌণিক অবস্থান ছাড়াও দেহ কেন্দ্রে একটা থাকবে, মানে এইখানটায়, ঠিক দেহের কেন্দ্রে, বডি সেন্টার্ড, বডি সেন্টার্ড বলা হয় ওই জন্য। দেহ কেন্দ্রে কিন্তু একটা মানে জালক বিন্দু থাকে। আর যদি পৃষ্ঠ কেন্দ্রিক হয়, পৃষ্ঠ কেন্দ্রিক মানে হচ্ছে কৌণিক বিন্দু ছাড়াও পৃষ্ঠতলের কেন্দ্রে, মানে প্রত্যেকটা, এই একটা পৃষ্ঠতল, এটা দিয়ে যদি দেখো, এটা দিয়ে দেখাচ্ছি, এই দেখো এইটা একটা পৃষ্ঠ, সেখানে একটা, সেখানে একটা, আবার এই পৃষ্ঠের কেন্দ্রে একটা, এই পৃষ্ঠের কেন্দ্রে একটা, এই পৃষ্ঠের কেন্দ্রে একটা, টোটাল 4টে হয়ে গেল। দেখো কৌণিক বিন্দু ছাড়াও কিন্তু পৃষ্ঠতলের কেন্দ্রে, আবার এখানে দেখো টোটাল কটা পৃষ্ঠতল, 6টা। তার মানে পৃষ্ঠ কৌণিক বিন্দু তো আছেই, কৌণিক বিন্দু ছাড়াও আরো 6টা পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে জালক বিন্দু থাকে। আর প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিক কোনটা? প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিক মানে হচ্ছে বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে একটা করে জালক বিন্দু, মানে এই দিকের একটা আর এই দিকের একটা। যদি প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিক একক কোষ হয়, তাহলে ওই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে একটা করে জালক বিন্দু থাকবে, মানে এইখানে একটা থাকবে শুধু, আর এইখানে একটা থাকবে, এইরকম। আর যদি পৃষ্ঠ কেন্দ্রিক হয়, 6টা পৃষ্ঠেই পৃষ্ঠতলের কেন্দ্রগুলোতে কৌণিক বিন্দুটা ছাড়া, মানে ওটা আমি ধরছি না, ওটা কম্পালসারি। সরল আর আদিম হলে সেখানে অনলি কৌণিক অবস্থানই জালক বিন্দু থাকবে। দেহ কেন্দ্রিক হলে কৌণিক অবস্থান ছাড়াও দেহের কেন্দ্রে একটা করে জালক বিন্দু থাকবে। আর পৃষ্ঠ কেন্দ্রিক হলে কৌণিক বিন্দু ছাড়াও পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে থাকবে। আর প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিক হলে কৌণিক বিন্দু ছাড়াও, কৌণিক বিন্দুটা প্রত্যেকটাতেই আছে, কৌণিক বিন্দুতে জালক বিন্দু প্রত্যেকটাতেই আছে। আর প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিক হলে কৌণিক বিন্দু ছাড়াও বিপরীত সমান্তরাল যে পৃষ্ঠের কেন্দ্র, সেখানে একটা করে জালক বিন্দু থাকে। আমি দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে এইখানে, এই জায়গাটা বোঝাচ্ছে। আর পৃষ্ঠতলের কেন্দ্র মানে প্রত্যেকটা পৃষ্ঠতল এক একটা, এইটা একটা পৃষ্ঠতল এটার কেন্দ্রে, এটা একটা পৃষ্ঠতল এটার কেন্দ্রে, এটা একটা পৃষ্ঠতল, এইভাবে প্রত্যেকটা 6টা পৃষ্ঠতল, 6টা পৃষ্ঠতলের কেন্দ্রে। ঘনকাকার শেপটা কি রকম হয়? শেপটা তো ঘনকাকার হয়, ঘনকের মতন তো। তাহলে ঘনকাকার হলে তার পৃষ্ঠতল কটা? 6টা। ব্যাস, তাহলে 6টা পৃষ্ঠতলের কেন্দ্রে থাকবে একটা করে জালক বিন্দু। আচ্ছা, এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে, দেখো এবারে দেখো ঘনকাকার একক কোষে কণার সংখ্যা, ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কি করে বের করতে হয়। দেখো ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্রথমত আমরা 4টে পড়েছি, একটা হচ্ছে সরল ঘনকাকার, একটা পৃষ্ঠ কেন্দ্রিক, একটা দেহ কেন্দ্রিক, একটা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে, টোটাল 4টে পড়েছি ঘনকাকার একক কোষ। এবার প্রত্যেকটাতে কণার সংখ্যা করা, দেখো এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে 4টে, এটার ক্ষেত্রে 2টো, দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে, প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিকের ক্ষেত্রে 2টো। এবার সেটা কি করে ডিটারমাইন করা হয়, দেখো সেটা ডিটারমাইন করার জন্য, মানে কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী যদি বলি আমি, কারণ ঘনকাকার একটা একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণা পরস্পর কটা একক কোষের ক্ষেত্রে আছে? 8টা তো। টোটাল আমি যদি দেখি, সেটা 8টা একক কোষের সংলগ্নে আছে। সেই কারণে যেহেতু 8টা ঘনকাকার একক কোষের সংলগ্নে আছে, সেই কারণে প্রতিটা একক কোষে উক্ত কণার অবদান হয় 1/8 অংশ। এইটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আবার বলছি, কি বললাম? ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন থাকে 8টা ঘনকাকার একক কোষের সাথে, সাধারণ কণা আর কি। সেই কারণে প্রতিটা ইউনিট সেলে কণার অবদান হচ্ছে 1/8 অংশ, কারণ 8টা ঘনকাকার একক কোষের সংলগ্নে থাকে, সেই কারণে। আর পৃষ্ঠ কেন্দ্রে অবস্থিত কণা কি হয়?
দুটো ঘনকাকার একক কোষের সঙ্গে সংলগ্ন থাকে পৃষ্ঠকেন্দ্রে। যদি এই পিকচারটার মধ্যে আবার একটা পিকচার আমি এখানে ড্র করে নিচ্ছি, ঠিক আছে? এই দেখে নাও এখানে কি হচ্ছে, পৃষ্ঠকেন্দ্রে যদি বলি, আমরা পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে যদি বলি, এবার এটা কিন্তু আমরা একক কোষে কণা সংখ্যা বের করছি না, কণা সংখ্যা বের করার নিয়মাবলীগুলো পড়ছি। প্রথম কথা এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে এইটা তোমাকে প্রথমত খুব ভালো করে মানে প্রত্যেক এক একটা ইউনিট সেলের জন্য, প্রতিটা ইউনিট সেলের জন্য কণার অবদান কত না 1/8, কারণ একটা ঘনকাকার একক কোষ কিন্তু কৌণিক বিন্দুতে অবস্থিত যে কণা তাদের 8টা ঘনকাকার একক কোষের সংলগ্নে থাকে, সেই কারণে প্রতিটা ইউনিট সেলের জন্য তোমার কণার অবদান হচ্ছে 1/8। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হচ্ছে। যদি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা হয় তাহলে দুটো ঘনকাকার একক কোষের সাথে একক কোষের কণার সাথে সংলগ্ন থাকে, মানে কি এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে থাকে, তো এইভাবে থাকে, আর একটা হচ্ছে এইখানে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা, তাই জন্য পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এটা আমরা বললাম দেহ কেন্দ্রের ক্ষেত্রে 1/8 অংশটা, পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু 1/2 মানে হাফ। যেহেতু দুটো ঘনকাকার একক কোষের সংলগ্ন থাকে তাই হাফ অংশ হচ্ছে যে একক কোষের পৃষ্ঠ কেন্দ্রে অবস্থিত কণার অবদান হচ্ছে হাফ। ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে। আচ্ছা, দেহ কেন্দ্রে অবস্থিত কণাটা সম্পূর্ণরূপে উক্ত কোষের নিজস্ব একটা কণা। দেহ কেন্দ্রে মানে কৌণিক বিন্দু ছাড়া অনলি তার কেন্দ্রেই অবস্থিত থাকে, তাই তো, অনলি তার কেন্দ্রে একটা কণা অবস্থিত থাকে। তাই জন্য পার ইউনিট সেলে প্রতিটা একক কোষের জন্য দেহ কেন্দ্রে অবস্থিত কণার অবদান হচ্ছে 1। আর ঠিক আছে, প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রে, প্রান্ত পৃষ্ঠ কেন্দ্রিকের জন্য প্রান্ত কেন্দ্রিক একক কোষের কোনো অস্তিত্ব নেই ঘনকাকার সিস্টেমে। ঘনকাকার সিস্টেমে ওই জন্য এটা অতটা লেখে না, দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু আমাদের দুটো হয় কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, অস্তিত্বটা নেই, তাই জন্য তোমাদের সরল ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক আর দেহ কেন্দ্রিক এই তিনটেই হচ্ছে তোমাদের মেন পড়তে হবে। এবার চলে আসছি যে 1/8 অংশ করে তো পার ইউনিট সেলে কণার অবদান, তাহলে এটা হচ্ছে পার ইউনিট সেলে প্রতিটা, আমি লিখে দিচ্ছি তোমাদের, প্রতিটা একক কোষে কণার অবদান, সেটা হচ্ছে সরল ঘনকাকারের ক্ষেত্রে 1/8 অংশ, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 1/2 অংশ এবং দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে 1, কারণ কণা অবস্থিত কণাটা হচ্ছে নিজস্ব তার এক। আরেকটা হয় কিনারা বা বাহুর মধ্যবিন্দুতে, কিনারা বা বাহুর যে মধ্যবিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন 4টে ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা, 4টে ঘনকাকার, প্রতিটা একক কোষে তখন কিন্তু সেক্ষেত্রে 1/4 হবে, সেক্ষেত্রে কিন্তু 1/4 হবে প্রতিটা একক কোষে উক্ত কণার অবদান। কোথায়? কিনারা বা বাহুর মধ্যবর্তী বিন্দুতে অবস্থিত কণা 4টে ঘনকাকার একক কোষের সংলগ্নে থাকে, সেই কারণে সেই একক কোষে পার ইউনিট সেলে কণার অবদান 1/4 অংশ। এবার চলে যাচ্ছি আমি, এবার আমি এখানে এই 1/8 অংশ তাহলে খুব ভালো করে মনে রাখছো, সরল ঘনকাকারের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 1/2 আর দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে 1, এই পার্টটা কিন্তু একটু ভালো করে তোমরা প্লিজ মনে রাখবে। এরপরে যেটা একবার দেখে নাও সেটা হচ্ছে, দেখো এবার কি করে বের করব একক কোষে কণার সংখ্যাটা, যেহেতু 1/8 অংশ সরল ঘনকাকারের ক্ষেত্রে ফার্স্টে বলি, সরল ঘনকাকারের ক্ষেত্রে যেহেতু এটা প্রতিটা একক কোষে কণার অবদান, এই লাইনটা মনে রাখতে হবে, প্রতিটা একক কোষে কণার অবদান সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে 1/8, এবং তাহলে কি 1/8 হচ্ছে তোমার, তাহলে সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা ইকুয়াল টু, তোমরা লিখে নিতে পারো এটা, যে একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা, একক কোষে এখানটা লিখে নাও যে, আমি এটা ইরেজ করে নিচ্ছি, এবার লিখে নাও
লিখে নাও যে প্রতিটা সরল ঘনকাকার একক কোষে কণা সংখ্যা, একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা, একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা কত? ইনটু একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা ইনটু প্রতি কোটি একক কোষের জন্য কৌণিক বিন্দুতে কণার অবদান। প্রতিটা একক কোষের জন্য কৌণিক বিন্দুতে কণার অবদান হলো, এই হচ্ছে একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা ইনটু প্রতিটা একক। তাহলে একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা কত? সেটা প্রত্যেকের ক্ষেত্রেই কি হয়? একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা সেটা প্রত্যেকের ক্ষেত্রেই কি হবে? প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে যাবে 8। তাহলে 8 ইনটু 1 এর 8 হচ্ছে 1। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা। আমরা তো এটাই নির্ণয় করতে চাইছি, তাহলে সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে এইটা ইকুয়াল টু করতে হচ্ছে যে একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা, একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা ইনটু প্রতিটা একক কোষের জন্য কৌণিক বিন্দুতে কণার অবদান। তাহলে একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা কত? 8। আর সরল ঘনকাকারের ক্ষেত্রে কণার অবদান কত পড়লাম? এই মাত্র পড়লাম 1 এর 8। তাহলে 8 ইনটু 1 এর 8 মানে 1/8, যেটা হচ্ছে 1টা। তাহলে সরল ঘনকাকার একক কোষে কণা সংখ্যা হলো 1। পৃষ্ঠ কেন্দ্রিকের ক্ষেত্রে এবার কি হবে দেখো। পৃষ্ঠ কেন্দ্রিকের ক্ষেত্রে প্রথমত কি, একক কোষে কৌণিক বিন্দু সংখ্যা, এইটা যেটা আছে নরমাল 8টা কৌণিক বিন্দুর জন্য মোট কণা সংখ্যা, যেটা এইটা এবার এইটা হচ্ছে সরল ঘনকাকারের জন্য। এবার এইটা পৃষ্ঠ কেন্দ্রিকের ক্ষেত্রেও হবে, দেহ কেন্দ্রিকের ক্ষেত্রেও হবে, তাই তো? কৌণিক বিন্দুতে অবস্থান করে যেহেতু। প্লাস পৃষ্ঠ কেন্দ্রিকে কি হয়, 6টা পৃষ্ঠতলে তো আছে, তাই জন্য আমাকে এখানে কি করতে হবে না 6 ইনটু হাফ করতে হবে। 8 ইনটু 1/8 প্লাস 6 ইনটু 1/2, কারণ হচ্ছে প্রতিটা কণার পৃষ্ঠতলের তো জন্য আলাদা করতে হবে আমাকে, তাই তো? পৃষ্ঠতলের জন্য কিন্তু আলাদা করতে হবে। পৃষ্ঠতলে কটা? 6টা। তাহলে আর কণার অবদান কত প্রতিটা একক কোষে? তখন হাফ। তাহলে 2, এটা 3 এ কেটে 3 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 3 হয়ে যাচ্ছে 4। দেখো এই কারণে এখান থেকে পেয়েছি আমরা পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা হবে 4। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা পৃষ্ঠ কেন্দ্রিকে পেলাম। আর দেহ কেন্দ্রিকে কি হবে? দেহ কেন্দ্রিকে হয়ে যাবে 2। কেন? এই যে 8 ইনটু 1/8 প্লাস 1, কারণ দেহ কেন্দ্রিকে কি কৌণিক বিন্দু ছাড়া আর একটা থাকে দেহের কেন্দ্রে, তাহলে এটা কি হয় 1 প্লাস 1 2। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণা সংখ্যা হয়ে গেল 2। এইভাবে তাহলে ঘনকাকার একক কোষের কণা সংখ্যা নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে তোমাদের মেইনলি সরল ঘনকাকার, পৃষ্ঠ কেন্দ্রিক, দেহ কেন্দ্রিক এইগুলো জানলেই হবে। সরল ঘনকাকার, পৃষ্ঠ কেন্দ্রিক, দেহ কেন্দ্রিক এই তিনটেই হচ্ছে তোমাদের মেইন ইম্পর্টেন্ট। কণা সংখ্যা তাহলে আশা করছি কখনোই ভুলবে না, একক কোষের কৌণিক বিন্দু সংখ্যা, তার সাথে প্রতিটা একক কোষের কৌণিক বিন্দু সংখ্যার কণার অবদান, এই তিনটে ফার্স্টে মনে রাখতে হবে। 1 এর 8 অংশ, 1 এর 2 অংশ এবং 1। সরল ঘনকাকারের ক্ষেত্রে কত, পৃষ্ঠ কেন্দ্রিকের ক্ষেত্রে কত, দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কত, এটা মাথায় রাখলে পরে কণা সংখ্যা নির্ণয় করতে পারবে। আরেকটা হচ্ছে একক কোষের সংখ্যা নির্ণয়। একক কোষের সংখ্যা নির্ণয় করা যায় কিভাবে দেখো। একক কোষের সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা তোমাদের ছোট্ট করে তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে আণবিক গুরুত্ব যদি m হয় এবং কেলাসের ওজন যদি w গ্রাম হয়, তাহলে একক কোষের সংখ্যা হবে w * n।
n মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই হচ্ছে n এর ভ্যালু এবং z হচ্ছে একক কোষে কণার সংখ্যা। এবার তুমি যদি ধরো তোমাকে ওয়েটটা বলে দেয়নি, আণবিক গুরুত্ব জানো তুমি সেই মলিকিউলটার আণবিক গুরুত্ব জানো, এই যে এম এম জানো তুমি, জেড ও জানো, কারণ একক কোষটাতে কণা সংখ্যা তুমি বের করতে পারবে। যদি সরল ঘনক আকার হয় সেক্ষেত্রে বের করতে পারবে, সেক্ষেত্রে তুমি জানো, তাই তো? সেক্ষেত্রে 1, পৃষ্ঠকেন্দ্রিক হলে সেক্ষেত্রে 4, বা দেহ কেন্দ্রিক হলে সেক্ষেত্রে 2 তোমরা জানো। আর এন এর ভ্যালু তো অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু তো এইটাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ব্যাস সেখান থেকে তুমি কিন্তু সেটার ওয়েটটা বের করে ফেলতে পারবে, কত গ্রাম, W ইকুয়াল টু বের করে ফেলতে পারবে। এই জন্য এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের একদম কেলাসের শ্রেণী বিভাগ আছে, কেলাসের শ্রেণী বিভাগ রয়েছে, যেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? কেলাসের শ্রেণী বিভাগটা নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।